নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ আমরা কোনো রাগ ঢাক করে কথা বলবো না। গত 48 ঘন্টায় বর্ডারের ওপারে যে লেভেলের প্যানিক, যে পরিমাণ ভয় এবং কনফিউশন তৈরি হয়েছে, সেটা সাধারণ কোনো জিওপলিটিক্যাল ঘটনা নয়। পাকিস্তান অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে ভারত নাকি এক্সপ্যানশনিস্ট বা সাম্রাজ্যবাদী হয়ে উঠেছে। ইসলামাবাদে বসে ওখানকার ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ স্টেটমেন্ট দিচ্ছেন যে পাকিস্তান নাকি হাই অ্যালার্টে আছে। কেন? কারণ তাদের ইন্টেলিজেন্স বলছে ইন্ডিয়া নাকি যে কোনো মুহূর্তে একটা ফুল স্কেল অপারেশন লঞ্চ করতে পারে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই ভয়টা কেন? এতদিন তো ওরা নিউক্লিয়ার বোমার ভয় দেখাতো, আজ হঠাৎ ডিফেন্সিভ মোডে কেন? আসলে গত কয়েক সপ্তাহে বালুচিস্তান থেকে শুরু করে খাইবার পাখতুনখোয়া এবং খোদ পাঞ্জাবের হাইল্যান্ডে যা যা ঘটেছে, তাতে পাকিস্তানের ডিপ স্টেট বা আইএসআইয়ের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেছে। ওরা বুঝতে পারছে ভারতের সাইলেন্স বা নীরবতা আসলে ঝড়ের পূর্ব লক্ষণ। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টাকে ব্যবচ্ছেদ করব। আমরা দেখব যে রাজনাথ সিংয়ের একটা সামান্য স্টেটমেন্ট কিভাবে সিন্ধ প্রদেশের জিওপলিটিক্স বদলে দিচ্ছে, আর কেন পাকিস্তান মনে করছে যে ভারত এবার আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক করবে না, বরং ভারতের টার্গেট এবার সরাসরি পাকিস্তানের ম্যাপ পরিবর্তন করা। তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ আগামী কয়েক মিনিট আমরা তথ্যের গভীরে ডুব দেব। বন্ধুরা, প্রথমেই একটা শব্দের দিকে নজর দেওয়া যাক, এক্সপ্যানশনিস্ট বা বিস্তারবাদী। পাকিস্তান এখন আন্তর্জাতিক মহলে ভারতকে এই নামেই ডাকার চেষ্টা করছে। তাদের বক্তব্য ভারত নাকি নিজের বর্ডার বাড়িয়ে অখণ্ড ভারতের দিকে এগোচ্ছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল পয়েন্ট আছে। পাকিস্তান যখন বলে ভারত হিন্দুত্ব আইডিওলজি বা রিভিশনিস্ট পাওয়ার হয়ে উঠছে, তখন তারা আসলে নিজেদের ভয়টাকেই প্রজেক্ট করে। খেয়াল করে দেখবেন, যখন কোনো দুর্বল রাষ্ট্র তার শক্তিশালী প্রতিবেশের কাছে কোণঠাসা হয়ে পড়ে, তখন তারা ভিকটিম কার্ড খেলার জন্য এই ধরনের ভারী ভারী শব্দ ব্যবহার করে। পাকিস্তানের ন্যারেটিভটা দেখুন। তারা বলছে নরেন্দ্র মোদী সরকার নাকি একটা আইডিওলজি নিয়ে চলছে যা পাকিস্তানকে গ্রাস করতে চায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই স্টেটমেন্টগুলো এমন সময় আসছে যখন পাকিস্তান নিজেই ভেতর থেকে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওদের সমস্যাটা ভারতের এক্সপেনশন নয়, ওদের সমস্যা হলো ভারতের স্ট্র্যাটেজিক কনফিডেন্স। পাকিস্তান এতদিন ধরে যে স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা বজায় রেখেছিল, মানে আমরা সন্ত্রাসবাদ পাঠাবো, তোমরা শুধু নিন্দা করবে, এই সমীকরণটা ভারত ভেঙে দিয়েছে। ভারত এখন মায়ানমার বর্ডারে স্ট্রাইক করছে, এদিকে পিওকে নিয়ে ডাইরেক্ট কথা বলছে, আবার শিলিগুড়ি করিডোরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে। এই যে চতুর্মুখী চাপ, এটাকে কাউন্টার করার ক্ষমতা ইসলামাবাদের নেই। তাই তারা এখন সৌদি আরব, তুরস্ক বা বাংলাদেশের কাছে গিয়ে কান্নাকাটি করছে যে ভারত আমাদের খেয়ে ফেলতে চাইছে, তোমরা একটা ইসলামিক কোয়ালিশন বা জোট তৈরি করো। কিন্তু বাস্তবতা হলো, জিওপলিটিক্সে ধর্ম দিয়ে আর জোট হয় না, হয় ইকোনমি নিয়ে। আর এখানেই পাকিস্তান হেরে বসে আছে। এবার আসুন মূল টপিকে, যেটা নিয়ে পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে, সিন্ধ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছিলেন যে সিন্ধ প্রদেশ একদিন ভারতের অংশ হতে পারে বা সিন্ধের মানুষরাই ভারতে মিশতে চাইবে। এই একটা কথা, জাস্ট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, কিন্তু এর ইম্প্যাক্টটা দেখুন। পাকিস্তানের মিডিয়া, তাদের ডিফেন্স অ্যানালিস্টরা পাগলের মতো রিয়্যাক্ট করছে। কেন জানেন? কারণ সিন্ধ হলো পাকিস্তানের লাইফ লাইন। যদি ম্যাপটা আপনাদের চোখের সামনে ভাসাই, পাকিস্তানের পাঞ্জাব হলো ওদের মাথা, কিন্তু সিন্ধ হলো ওদের পেট। করাচি পোর্ট যদি পাকিস্তানের হাতছাড়া হয় বা সিন্ধ যদি অশান্ত হয়ে ওঠে, তাহলে পুরো পাকিস্তান না খেয়ে মারা যাবে। পাকিস্তান সরকার এটাকে বলছে প্রভোকেটিভ রেটরিক বা উস্কানিমূলক কথাবার্তা। ওরা বলছে বর্ডার নাকি পার্মানেন্ট, বর্ডার নাকি বদলানো যায় না। কিন্তু ইতিহাস সাক্ষী, আমরা 1971 সালে এদের ম্যাপ বদলে দিয়েছি, আমরা এদের জিওগ্রাফি চেঞ্জ করে দিয়েছি। রাজনাথ সিং যখন সিন্ধের কথা বলেন, তখন তিনি আসলে পাকিস্তানের এই দুর্বলতম রগটিকে হাত দেন। সিন্ধের মানুষরা, বিশেষ করে ওখানকার লোকাল সিন্ধি ন্যাশনালিস্টরা, পাকিস্তানের পাঞ্জাবি ডোমিনেন্সের বিরুদ্ধে লড়াই করছে। ভারত যখনই এই সেন্টিমেন্টে হাওয়া দেয়,
তখনই ইসলামাবাদে ভূমিকম্প শুরু হয়। ওরা ভয় পাচ্ছে যে ভারত হয়তো সরাসরি যুদ্ধ করবে না, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে সিন্ধ এবং করাচি পাকিস্তান থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই ভয়টা অমূলক নয়, কারণ গ্রাউন্ড রিয়েলিটি হলো সিন্ধের সাধারণ মানুষ আজ নিজেদের পাকিস্তানের নাগরিক ভাবার চেয়ে ভারতের প্রতি বেশি সিম্প্যাথি দেখাচ্ছে। এখন যে তথ্যটা দেব সেটা শুনলে আপনাদের গর্ব হবে। পাকিস্তান মিডিয়া এবং ওদের ডিফেন্স এক্সপার্টরা একটা নতুন ভয়ের কথা বলছে, যার নাম অপারেশন সিন্দুর বা অপারেশন সিন্দুর 2.0। ওদের দাবি অনুযায়ী ভারত একবার এমন একটা নেভাল ফরমেশন তৈরি করেছিল যা সরাসরি করাচিকে টার্গেট করার জন্য রেডি ছিল। কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছিল যে ইন্ডিয়ান নেভির আইএনএস বিক্রান্তের নেতৃত্বে প্রায় 36টি যুদ্ধজাহাজের একটা আর্মাডা বা নৌবহর আরব সাগরে এমন এক পজিশনে দাঁড়িয়েছিল যেখান থেকে তারা চাইলেই কয়েক ঘন্টার মধ্যে করাচি বন্দরকে ধুলোয় মিশিয়ে দিতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনা প্রধান সবাই জানে যে ভারতের এই নেভাল পোস্টার আসলে একটা সাইলেন্ট ওয়ার্নিং। ভেবে দেখুন, ব্রহ্মোস মিসাইল, যা এখন বিশ্বের অন্যতম সেরা সুপারসনিক ক্রুজ মিসাইল, তার রেঞ্জ এবং প্রিসিশন যদি করাচির দিকে তাক করা থাকে তাহলে পাকিস্তানের ডিফেন্স সিস্টেমের কোনো ক্ষমতাই নেই সেটা আটকানোর। পাকিস্তানের নূর খান এয়ারবেসের স্যাটেলাইট ইমেজ দেখিয়েছিল যে একটা মিস ফায়ার বা টেস্টিং মিসাইলের ইম্প্যাক্ট রিপেয়ার করতে ওদের 6 মাসের বেশি সময় লেগেছে। সেখানে যদি একটা ফুল স্কেল নেভাল অ্যাসল্ট হয়, পাকিস্তান ম্যাপ থেকে মুছে যাবে। খাজা আসিফ যে ফুল স্কেল ওয়ারের ভয় পাচ্ছেন সেটা বর্ডারের সোলজারদের যুদ্ধ নয়, সেটা হলো এই টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি। ভারত বুঝিয়ে দিয়েছে করাচি এখন আর নিরাপদ নয়, আর করাচি নিরাপদ নয় মানে পাকিস্তানের অর্থনীতি নিরাপদ নয়। এই মেসেজটা ভারত খুব ক্যাজুয়ালি দিয়ে রেখেছে, আর এটাই ওদের প্যানিকের আসল কারণ। বন্ধুরা, আপনারা হয়তো খবরে দেখেছেন যে গত কয়েকদিনে পাকিস্তানে একের পর এক ব্লাস্ট হয়েছে। পেশোয়ারে প্যারামিলিটারি ফোর্সের হেডকোয়ার্টারে অ্যাটাক, বালুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনের উপর হামলা। এই ঘটনাগুলো যদি আপনি শুধু টেরোরিজম বা সন্ত্রাসবাদ বলেন তাহলে ভুল করবেন। এটা আসলে একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। পাকিস্তান এতদিন যে সাপগুলোকে দুধ কলা দিয়ে পুষেছিল, টিটিপি বা তালিবান, তারা এখন পাকিস্তানের দিকেই ছোবল মারছে। কিন্তু এখানে ভারতের অ্যাঙ্গেলটা কি? পাকিস্তান বরাবরের মতো দাবি করেছে যে এই সব কিছুর পেছনে ভারতের হাত আছে। তাদের বক্তব্য, ভারত নাকি আফগানিস্তান এবং ইরানের মাটি ব্যবহার করে বিএলএ এবং টিটিপিকে ফান্ডিং করছে। লজিক্যালি ভাবুন, পাকিস্তানের জিওগ্রাফিটা এমন যে পাঞ্জাবকে সুরক্ষিত রাখার জন্য ওরা বাকি সব প্রদেশকে শোষণ করছে। বালুচিস্তানের গ্যাস, খাইবার পাখতুনখোয়ার মিনারেলস সব লুট করে নিয়ে গেছে পাঞ্জাবে। এখন ওই শোষিত মানুষগুলো যখন পাল্টা মারছে, তখন পাকিস্তান সেটাকে ইন্ডিয়ান কনস্পিরেসি বলছে। ম্যাপের দিকে তাকালে দেখবেন পাকিস্তানের একটা ক্রিটিক্যাল জংশন পয়েন্ট আছে, জেকোবাবাদ, সিবি এবং কোয়েটা। এই রাস্তাটা হলো বালুচিস্তানে ঢোকার একমাত্র মেইন গেট বা ট্রাঙ্ক লাইন। বালুচ বিদ্রোহীরা খুব স্ট্র্যাটেজিক্যালি বারবার এই ট্রাঙ্ক লাইনেই হিট করছে। ওরা পাকিস্তানকে ভৌগোলিকভাবে কেটে ফেলতে চাইছে। রাজনাথ সিং যখন বলেন যে পিওকে আমরা নিয়ে নেব, তখন আমাদের হয়তো সরাসরি সেনাবাহিনী পাঠানোর দরকারই পড়বে না। পাকিস্তানের এই ইন্টারনাল ফাটলগুলো বা স্ট্রাকচার পয়েন্টগুলো এতটাই বড় হয়ে গেছে যে সামান্য একটা ধাক্কা দিলেই তাসের ঘরের মতো সব ভেঙে পড়বে। ভারত সম্ভবত এখন সেই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতেই খেলছে, আর মাঝে মধ্যে সিন্ধ বা পিওকে নিয়ে স্টেটমেন্ট দিয়ে আগুনের আঁচটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। পাকিস্তান যখন বর্ডারে পেরে উঠছে না, তখন তারা তাদের যুদ্ধটা ভারতের ভেতর নিয়ে এসেছে। এটাকে বলে 5th জেনারেশন ওয়ারফেয়ার। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, দিল্লির দূষণ নিয়ে যখন আলোচনা হওয়ার কথা, তখন কিছু মানুষ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াচ্ছে যেখানে লেখা থাকছে ছত্তিশগড় বা মাওবাদীদের সপক্ষে স্লোগান। হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে কিছু প্রোফাইল অ্যাক্টিভ হয়ে উঠছে যারা নিজেদের ভারতীয় বলে দাবি করছে, কিন্তু তাদের আইপি অ্যাড্রেস ট্রেস করলে দেখতে পাওয়া যাচ্ছে তারা সাউথ এশিয়া বা মিডল ইস্টের কোনো লোকেশন থেকে অপারেট করছে। এই যে দিয়া শর্মা বা রাহুল শর্মা নামের ফেক অ্যাকাউন্টগুলো, এরা আসলে পাকিস্তানের সাইবার আর্মি।
এদের কাজ হলো ভারতের ভেতরে বিভাজন তৈরি করা। যখনই ইন্ডিয়ান এয়ারফোর্স কোনো অ্যাচিভমেন্ট করে বা ভারত কোনো ডিপ্লোম্যাটিক জয় পায়, এরা সাথে সাথে সেটাকে নেগেটিভলি স্পিন করে। এরা ভারতের আদিবাসী সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্য হিডমা মডেলকে ব্যবহার করে। এরা চায় ভারত যাতে নিজের ইন্টারনাল সমস্যা নিয়ে এত ব্যস্ত থাকে যে বাইরের দিকে তাকানোর সময় না পায়। কিন্তু ভারত সরকার এবং ভারতীয় ইন্টেলিজেন্স এখন এদের প্যাটার্নটা ধরে ফেলেছে। এই যে ইনফরমেশন ওয়ারফেয়ার, এটা খুব ডেঞ্জারাস, কারণ এরা আমাদেরই মতো নাম নিয়ে আমাদের ভাষায় কথা বলে, আমাদের ব্রেনওয়াশ করার চেষ্টা করে। তাই আপনাদের সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় কে কী লিখছে, তার এজেন্ডা কী, সেটা বোঝাটা এখন জাতীয় কর্তব্যের মধ্যে পড়ে। পরিশেষে একটা কথাই বলবো, পাকিস্তান আজ যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা তাদের নিজেদের কর্মফল। তারা বলছে ভারত এক্সপেনশনিস্ট, কিন্তু ভারত আসলে প্রোটেকশনিস্ট। আমরা আমাদের স্বার্থ রক্ষা করছি। আজ পাকিস্তান গ্লোবাল ফোরামে একা। আমেরিকা তাদের পাত্তা দিচ্ছে না। চীন শুধু ঋণের ফাঁদে জড়াচ্ছে। আর সৌদি আরব এখন ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার। এই অবস্থায় পাকিস্তানের হাই অ্যালার্ট থাকাটা স্বাভাবিক, কারণ চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। ভারত হয়তো কালকেই যুদ্ধ ঘোষণা করবে না, কিন্তু ভারত যে প্রেশার কুকার ট্যাকটিক্স অ্যাপ্লাই করেছে তাতে পাকিস্তান ভেতর থেকেই সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের কাজ হলো সজাগ থাকা। এই যে সিন্ধ নিয়ে আলোচনা বা পিওকে নিয়ে ডিবেট, এগুলো শুধু কথার কথা নয়, এগুলো জিওপলিটিক্যাল সিগন্যালিং। ভারতের ডিফেন্স মিনিস্টার যখন কোনো কথা বলেন তার পেছনে আর্মি এবং নেভির ফুল ব্যাকআপ থাকে। তাই আগামী দিনগুলোতে আমরা হয়তো আরও বড় কোনো সারপ্রাইজ দেখতে পারি। হতে পারে সেটা অর্থনৈতিক, হতে পারে সেটা কূটনৈতিক, অথবা হতে পারে সেটা সামরিক। কিন্তু একটা কথা পরিষ্কার, 1947-এর ম্যাপটা হয়তো ফাইনাল নয়, এবং সেটা বদলানোর ক্ষমতা একমাত্র ভারতেরই আছে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ যদি আপনার লজিক্যাল মনে হয়, যদি মনে হয় এই তথ্যগুলো ভারতের প্রত্যেকটা মানুষের জানা দরকার, তাহলে এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। যারা দেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছে তাদের এক্সপোজ করা আমাদের দায়িত্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার কি মনে হয়। ভারত কি পিওকে আগে নেবে, নাকি সিন্ধ নিজেই পাকিস্তানের হাত ছাড়া হবে? দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অদ্ভুত অথচ বাস্তব সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।